আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি বোটানি চতুর্থ অধ্যায় অণুজীব তার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আছে সেটি আজকের ক্লাসে আলোচনার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবা এবং পুরোদমে বুঝতে পারবা। তো প্রশ্নটা কি? একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। তো আজকের ক্লাসটা আমরা এমনভাবে নেওয়ার চেষ্টা করব যে আমি চিত্রের এক একটা পার্ট আঁকবো, আঁকার সাথে সাথে তার বর্ণনা দিয়ে ফেলবো। তাহলে ধরো এইদিকে চিত্রটা থাকলো বা এখানে থাকলো এবং পাশে আইডেন্টিফাইটা করব, এ পাশে বর্ণনা দেব। কেমন? তাহলে আমরা শুরু করছি। তোমরা সবাই জানো যে ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী, এবং এখানে যে কিওয়ার্ডসটা কাজ করবে সেটা হচ্ছে বায়োলজিতে এক বচনে শব্দের শেষে আম ইউএম আম বা আস ইউএস এই শব্দটা আসে। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে বহুবচন, কিন্তু ব্যাকটেরিয়াম তার মানে একটা ব্যাকটেরিয়াকে বুঝিয়েছে। সেই ব্যাকটেরিয়ার গঠনটা আমরা এখন শিখব। তো প্রথমত আমরা চিত্রটা এঁকে ফেলি। এভাবে আঁকি লম্বা করে, তোমরাও আঁকাটা দেখতে পারো। তাহলে আমি দুই পাশে দুইটা সমান করে দাগ দেওয়ার চেষ্টা করলাম এবং সেটাকে একটু রাউন্ড শেপ দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করলাম। এই ধরো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কিন্তু কেন তাকে আমরা বোটানির মধ্যে পড়ছি? ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটা বস্তু বা অবস্থা, আর ব্যাকটেরিয়া হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর, মানে তার মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য আছে। তো উদ্ভিদের যে বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম, সেটা আমি প্রথমে আঁকলাম। যে এই যে আমরা যে অংশটা আঁকলাম এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার, এই পার্টটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কি বলো? কোষ প্রাচীর। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। তাহলে ব্যাকটেরিয়ার কি আছে? কোষ প্রাচীর আছে। আমরা এখন সেই কোষ প্রাচীরের বর্ণনায় চলে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা ব্যাকটেরিয়ার এই যে কোষ প্রাচীরটা এঁকে ফেলেছি, তোমরা দেখছো। তাহলে এই যে কোষ প্রাচীর ব্যাকটেরিয়া, তার বর্ণনায় তোমরা পরীক্ষার খাতায় কি কি লিখবা সেটাও আমি এই সময়ের মধ্যে চেষ্টা করলাম লিখে ফেলার। তাহলে ভিডিও লেন্থটা কমে যাবে। তাহলে দেখো যে এই কোষ প্রাচীরটা কিন্তু প্রতিটি ব্যাকটেরিয়াম এর একটা অনন্য বৈশিষ্ট্য, একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা লাস্টে লিখেছি। তাহলে প্রতিটা ব্যাকটেরিয়ামে কিন্তু কোষ প্রাচীর থাকে, এবং তোমরা 9-10 আমাদের এসএসসি বায়োলজির 21 নম্বর পৃষ্ঠায় পড়েছিলা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। তো এখানেও অনেকটা সেম, তবে একটু চেঞ্জ করে আমরা বলবো যে এই যে কোষ প্রাচীরটা গঠিত হয়েছে এর প্রধান উপাদান হচ্ছে মিউকোপ্রোটিন। এখানে মিউকো দিয়ে আসলে পলিস্যাকারাইডকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড। মিউকো তো পলিস্যাকারাইড বা শর্করার, পেপটাইড মানে প্রোটিন, বুঝছো? তাহলে মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড জাতীয় পদার্থ, যাদের নামটা হচ্ছে মিউরিন বা পেপটিডোগ্লাইকান। তো বেশ কয়েকবার মিউরিন না হলেও এটা পরীক্ষাতে আসছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান। মনে রাখবা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এটা হচ্ছে প্রধান উপাদান। এছাড়াও এর মধ্যে কিছু গৌণ উপাদান থাকে, যেমন এর মধ্যে প্রোটিন থাকে, এর মধ্যে লিপিড থাকে, স্পেশাল ভাবে এর মধ্যে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। স্পেশাল ভাবে ব্যাকটেরিয়ার এই কোষ প্রাচীরের মধ্যে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। আশা করি মনে রাখতে পারবা। এরপরে দেখো, আমরা জানি শ্রেণীবিন্যাস অনুযায়ী ক্রিশ্চিয়ান গ্রাম স্যার উনি কি করেছেন? উনি রঞ্জক ধারণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করেছেন, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এবং সেই যে রংটা, প্রধান রং, তার নাম হচ্ছে কি? ক্রিস্টাল ভায়োলেট। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অপেক্ষা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরটা পুরু। তো যেহেতু এর প্রাচীরটা পুরু, এ কারণে কি হয় জানো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু ওই ক্রিস্টাল ভায়োলেটটাকে ধারণ করতে পারে, এই কারণে তার নাম গ্রাম পজিটিভ হয়েছে। কিন্তু গ্রাম নেগেটিভের প্রাচীরটা পাতলা হওয়ার কারণে সে সহজে ক্রিস্টাল ভায়োলেট রংটাকে ধারণ করতে পারে না, এই কারণে তার নাম কি হয়েছে? গ্রাম নেগেটিভ। এরপরে দেখো যে ব্যাকটেরিয়ার এই
কোষ প্রাচীরগুলোর মাঝখানে মাঝখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম এরকম ছিদ্র থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু এরকম ছিদ্র থাকে। তাহলে এই সূক্ষ্ম ছিদ্রগুলো ব্যাস হচ্ছে 1 মাইক্রোমিটার, এবং এটা দিয়ে তারা এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থের আদান প্রদানটা করে থাকে। সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থের আদান প্রদান কমে থাকে। স্পেশাল ভাবে মনে রাখবা, মাইকোপ্লাজমা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীব আমরা চিন্তা করতে পারি। এই মাইকোপ্লাজমা কিন্তু একটা ব্যাকটেরিয়া, কিন্তু এই মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নেই, এটা বলে অনেকেই ধারণা করেছেন। তাহলে মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর নেই। আর এই কোষ প্রাচীরটা কোনো কারণে, বা এই যে ধরো যে আমরা জানি T2 ব্যাকটেরিওফাজ যখন বসে তখন প্রাচীর ভেদ করে তার ডিএনএটাকে প্রবেশ করায় দেয়। তো লাইসোজাইম এনজাইম হচ্ছে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে গলিয়ে ফেলে বা বিগলন ঘটায়। তাহলে লাইসোজাইম এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি হয়? বিগলিত হয়। এই হচ্ছে কোষ প্রাচীর নিয়ে যদি বর্ণনা আসায়, আমার মনে হয় তোমরা এতটুকু লিখলে এটা তোমাদের জন্য এনাফ। এর চাইতে বেশি কিছু লেখার তোমাদের দরকার নাই। ঠিক আছে? কোষ প্রাচীরের পুরুত্বটা একটু বলে দিই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পুরুত্ব হচ্ছে 10 থেকে 25 মাইক্রোমিটার। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পুরুত্ব 10 থেকে 25 মাইক্রোমিটার। 10 থেকে 25 মাইক্রোমিটার। ওকে, তাহলে এতটুকু তথ্য তোমাদের জন্য আমার মনে হয় বেস্ট হবে। এর চাইতে বেশি তোমাদের জানার হয়তো বা দরকার নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পড়লাম আমরা। এবার দেখো যে এই কোষ প্রাচীরের বাইরেও কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই কোষ প্রাচীরের বাইরেও আরেকটা এক্সট্রা একটা আবরণ থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই কোষ প্রাচীরের বাইরেও একটা এক্সট্রা আবরণ বা একটা এক্সট্রা লেয়ার থাকে। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই কোষ প্রাচীরের বাইরের দিক দিয়েও একটা এক্সট্রা আবরণ বা লেয়ার থাকে, যেটা আমি লাল কালার দিয়ে দিলাম। তাহলে এই যে এক্সট্রা যে আবরণ বা লেয়ারটা থাকছে, এটার নাম হচ্ছে, যদি এই লেয়ারটা শক্ত হয় তাহলে এর দুইটা নাম আছে। যদি এই লেয়ারটা শক্ত এবং একটু দৃঢ় হয় তাহলে তার নাম হবে ক্যাপসুল। তাহলে এই জায়গায় ভালো করে মনে রাখবা যে আমরা ভাইরাসের ক্ষেত্রে তার আবরণ পড়েছিলাম ক্যাপসিড, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ক্যাপসুল। আর যদি এই আবরণটা নরম হয় তাহলে এটাকে বলা হয় স্লাইম স্তর। তাহলে ক্যাপসুল বা স্লাইম স্তর। তাহলে এখন আমরা এই ক্যাপসুল বা স্লাইম স্তর সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে পারবো। তাহলে আমাদের পরবর্তী পড়া হচ্ছে ক্যাপসুল বা স্লাইম স্তর। ওকে, তাহলে আমরা ক্যাপসুল বা স্লাইম স্তর যেটা আছে সেই পয়েন্টটাতে চলে আসছি। দেখো, যেটা কিন্তু কোষ প্রাচীরের বাইরে। তাহলে সকল কোষ প্রাচীরে থাকে না, এটাও মানে সকল ব্যাকটেরিয়াতে থাকে না, এটাও সত্যি কথা। তাহলে কিছু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের বাইরে পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দ্বারা গঠিত যে স্তরটি থাকে তাকেই ক্যাপসুল বলে। কিছু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের বাইরে পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দ্বারা গঠিত স্তর, সেটাকে ক্যাপসুল বলছি। তো যেহেতু সকল ব্যাকটেরিয়া থাকে না, তাহলে যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে ক্যাপসুল থাকে তাদেরকে আমরা বলবো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে ক্যাপসুল থাকে তাদেরকে বলা হয় ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এখন দেখো, এই বাইরের স্তরটি যদি শক্ত, পুরু এবং সুগঠিত হয় বা দৃঢ় হয় তাহলে তার নাম হবে কিন্তু ক্যাপসুল। আর কোনো কারণে এই স্তরটা যদি এরকম শক্ত পুরু না হয়ে নরম, পিচ্ছিল, স্থিতিস্থাপক এরকম টাইপের হয়, তখন কিন্তু এর নাম হয়ে যাবে স্লাইম স্তর। তাহলে এটা ডিপেন্ড করতেছে যে এটা কেমন, নরম নাকি শক্ত। আশা করি এই লাইনটাও বুঝলা। আর এই স্তরটার কাজ কি বুঝতেই পারছো, যে এটা কোষ প্রাচীরেরও বাইরে। তাহলে সাধারণত প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করতে এই স্তরটি কাজ করে। তার মানে আত্মরক্ষাতে ব্যাকটেরিয়া এই স্তরটিকে ব্যবহার করে থাকে। এটা নিয়ে তেমন একটা তথ্য নাই, তাহলে আমাদের এত বেশি জানারও দরকার নাই। যা আছে এনাফ, যা দিয়েছি সেটা এনাফ। তাহলে গেল 2 নাম্বার। এবার 3 নাম্বারে দেখো যে এর ভেতরে কিন্তু আরো একটা স্তর আছে।
তাহলে ব্যাকটেরিয়ার এই দুইটা স্তরের পরে কিন্তু আরো একটা তার ভেতরে কি আছে, স্তর আছে, আরো একটা স্তর আছে। এই যে নীল কালার দিয়ে আমরা যে স্তরটা দিলাম সেটাই হচ্ছে তার সেল মেমব্রেন বা কোষঝিল্লি। এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন বা কোষঝিল্লি। তাহলে এখন আমরা ব্যাকটেরিয়ার কোষঝিল্লি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তাহলে আমাদের এখনকার পার্ট হচ্ছে কোষঝিল্লি। আচ্ছা, তাহলে দেখো যে এই যে কোষঝিল্লি বা সেল মেমব্রেন, তার পয়েন্টগুলো আমরা লিখে ফেলেছি। তাহলে তোমরা আমাদের কোষঝিল্লির ক্ষেত্রেও, মানুষের ক্ষেত্রেও তোমরা জানো যে কোষ প্রাচীরের নিচে সাইটোপ্লাজমকে বেষ্টন করে যে অঙ্গ থাকে সেটাই হচ্ছে কি, কোষঝিল্লি। তাহলে এর ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না, পরিচিত কথা তোমাদের। সেকেন্ড পয়েন্ট দেখো যে আমাদের কোষঝিল্লিটা কি দ্বারা গঠিত, লিপিড এবং প্রোটিন, এদেরটাও সেম। তো লিপিডের মধ্যে ফসফোলিপিডটা আর কি প্রধান, তাহলে ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা কোষঝিল্লি গঠিত। তাহলে বরাবর আমাদের সাথে সেম বিষয়। 3 নাম্বার, আমাদের কোষঝিল্লিতে কোলেস্টেরল থাকলেও ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে সাধারণত কোলেস্টেরল থাকে না। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে মাইকোপ্লাজমা, যে মাইকোপ্লাজমাতে কিন্তু কোলেস্টেরল থাকে। তাহলে নিম্নের কোন ব্যাকটেরিয়াতে কোলেস্টেরল থাকে এই প্রশ্ন করলে তোমরা মাইকোপ্লাজমাটা লিখতে পারবা। নাম্বার 4, এতে পারমিয়েজ, এতে দেখো পারমিয়েজ নামক একটা এনজাইম থাকে। তাহলে নিম্নের কোনটিতে পারমিয়েজ এনজাইম থাকে, এরকম এমসিকিউ করলে যাতে তোমরা পারো, পারমিয়েজ নামক এনজাইম থাকে। আর যে সকল ব্যাকটেরিয়া তোমার সালোক সংশ্লেষণ করতে পারে, তো এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তার কোষঝিল্লিটা ভাঁজ হয়ে ওই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মতো গঠন সৃষ্টি করে। আমি দুইটা চিত্রে দিয়েছি। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে কোষঝিল্লি ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ গঠন সৃষ্টি করে। এবার যদি আমরা কোষঝিল্লির কাজ বলি, তাহলে কোষঝিল্লি বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, বিভিন্ন ধরনের যে ক্রিয়া বিক্রিয়া এই কাজগুলোতে অংশগ্রহণ করে। আর দ্বিতীয় কাজটা হচ্ছে শ্বসনিক এবং ফসফোরাইলেটিক যে এনজাইমগুলো আছে সেগুলো ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ধারণ করে। শ্বসনিক এবং ফসফোরাইলেটিক এনজাইম যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার এই কোষঝিল্লি ধারণ করে। ঠিক আছে, এবার আসো আমরা এর ভেতরে কি আছে দেখার চেষ্টা করি। তাহলে ব্যাকটেরিয়ার এই যে কোষঝিল্লি, তাহলে সংজ্ঞার মধ্যে চলে আসছে যে কোষঝিল্লি কাকে বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে। তাহলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লির ভেতরে এর পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি বলো, সাইটোপ্লাজম। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা আমরা মনে রাখবো, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম নিয়ে হয়তোবা আহামরি আমাদের অত বেশি সংজ্ঞা আকারে না পড়লেও চলবে। তাহলে পরের পয়েন্টটা কি দেখো, সাইটোপ্লাজম। পরের পয়েন্টটা হচ্ছে সাইটোপ্লাজম। এই জায়গায় তোমাদেরকে একটা আমি ছন্দ বলি, তাহলে তোমরা মনে রাখবা যে আসলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে। দেখো, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে একাধিক, তাহলে আমরা একটু 5-এর মতো করে দিই, ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম একাধিক কোষ গহ্বর আছে। এছাড়া ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে তোমার ওই ক্লোরোফিল ধারণ করার জন্য, এরকম একটা ব্যাগের মতো থলি আছে। সাইটোপ্লাজমের মধ্যে ক্লোরোফিল ধারণ করার জন্য থলি আছে, যেটাকে বলা হয় ক্রোমাটোফোর। কি বলা হয় স্যার? ক্রোমাটোফোর। এছাড়া ব্যাকটেরিয়ার এই সাইটোপ্লাজমের ভেতরেও হতে পারে, কোষ গহ্বরের ভেতরে হতে পারে কতগুলো এরকম ধরো দানার মতো কতগুলো গঠন আছে, দানা। তাহলে এরকম দানার মতো কতগুলো খাদ্য সঞ্চয়কারী কণা আছে, যেগুলোকে বলা হয় ভলিউটিন। তাহলে এটা কোষ গহ্বরে থাকতে পারে, সাইটোপ্লাজমে থাকতে পারে, ডিপেন্ড করতেছে কোষটা তরুণ নাকি বৃদ্ধ তার উপরে। আমি লিখে দিব। এবং আরেকটা বিষয় মনে রাখবা যে এর মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া একটা আদি কোষ, তো তার মধ্যে কোষীয় যে অঙ্গাণুটা থাকার কথা সেটা কিন্তু থাকবেই। সেই অঙ্গাণুর নাম কি তোমরা সবাই জানো, এটার নাম কি বলো, রাইবোজোম। তাহলে এই রাইবোজোমটা কিন্তু তার মধ্যে থাকবে। তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি কি থাকে আমরা সেটা একটু লিখে দিই তোমাদেরকে। তাহলে মনে রাখবা পরবর্তী পয়েন্টে যদি আমরা চলে যাই, যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম, সেখানে আমরা 4টা উপাদান বলছি, কিছু বইয়ে হয়তো আরো একটু বেশি উপাদান বলে, সেগুলোকে আমি অন্য পয়েন্টে ভাগ করে দিব, কম দিচ্ছি না, তবে সেটাকে অন্য পয়েন্টে ভাগ করব। তাহলে আমাদের 4 নাম্বার ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা যে টপিকটা পড়ছি তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম।
এই সাইটোপ্লাজম থেকে তোমরা যে তথ্যটা মনে রাখবা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। তোমরা এটা মনে রাখবা, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম হচ্ছে কোক ভরা। মনে থাকবে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম হচ্ছে কোক ভরা। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম কি ভরা বলতো? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে কোক আছে, এই জন্য বললাম কোক ভরা। তো ককার দিয়ে মনে রাখবা তার সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? কোষ গহ্বর আছে, কোষ গহ্বর আছে। ক দিয়ে মনে রাখবা তার সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমাটোফোর আছে, ক্রোমাটোফোর আছে। ভ দিয়ে মনে রাখবা তার সাইটোপ্লাজমের মধ্যে ভলিউটিন আছে, ভলিউটিন আছে। এবং রয়াকার দিয়ে মনে রাখবা তার সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোম। তো এই পয়েন্টগুলো নিয়ে আমরা চাইলে 1 লাইন 2 লাইন করে কিছু ব্যাখ্যা দিতে পারি। তাহলে আমরা এখন সেই ব্যাখ্যাটা দিয়ে নিই। এই পয়েন্টগুলোতে কোন কোন ব্যাখ্যা তোমরা পরীক্ষার খাতায় লিখবা বা দিবা সেটা আমরা একটু দিয়ে ফেলি এখন। আচ্ছা, তাহলে দেখো যে আমরা বললাম যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম হচ্ছে কোক ভরা। তো ক আকারে কি ছিল? কোষ গহ্বর। তোমরা আগে থেকে জানো যে কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রসকে ধারণ করা, এবং একটা ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো কোষ গহ্বর থাকতে পারে। পরের ক দিয়ে হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর হচ্ছে স্বভোজী ব্যাকটেরিয়ার দেহে থাকে, এবং এই ক্রোমাটোফোরের মধ্যে ব্যাকটেরিয়ার যে ক্লোরোফিলটা আছে সেটাকে সে ধারণ করে রাখে, যার ফলে সে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারে। একবারেই কিন্তু বুঝতে পারার কথা। এরপরে ভ দিয়ে মনে রাখবা ভলিউটিন। ভতে কি? ভলিউটিন। এই ভলিউটিনটা হচ্ছে খাদ্য সঞ্চয়কারী কণা আর কি বলা যায়। তো যেটা নতুন কোষ বা তরুণ কোষ, সেই তরুণ কোষের মধ্যে ভলিউটিন কণাটা থাকে সাইটোপ্লাজমের মধ্যে, আর পুরাতন কোষের মধ্যে এই ভলিউটিন কণাটা থাকে সেন্ট্রাল ভ্যাকুয়াল বা কোষ গহ্বরের মধ্যে। ঠিক আছে, সেন্ট্রাল ভ্যাকুয়াল বা কোষ গহ্বরের মধ্যে। এরপরে আসো, এর মধ্যে তার একমাত্র যে অঙ্গাণু সাইটোপ্লাজমীয় সেটা হচ্ছে রাইবোজোম। যে রাইবোজোমটা আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এই রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70S ধরনের। তার এখানে দুইটা উপ একক থাকে, একটা কি বলতো 50S এবং আরেকটা কি 30S। এই দুটি উপ একক থাকে এর মধ্যে। প্রতিটিতে প্রায় মানে একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রায় 20,000টি রাইবোজোম থাকে, প্রায় 20,000টি রাইবোজোম থাকে। এবং রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই প্রোটিন সংশ্লেষণের সময় রাইবোজোম একত্রিত হয়ে, অনেকগুলো রাইবোজোম একত্রিত হয়ে একটা মালার মতো গঠন তৈরি করে, যেটাকে পলি রাইবোজোম বলে। তাহলে আশা করি এই টপিকটুকু তোমাদের কারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আশা করা যায় যে এটার মধ্যে তোমাদের তেমন কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। এবার আসো, দেখা যায় যে ব্যাকটেরিয়ার মধ্যে ক্রোমোজোমগুলো তোমার একত্রিত হয়ে বা ডিএনএ গুলো একত্রিত হয়ে এরকম গোলাকার হয়ে অনেকটা নিউক্লিয়াসের মতো একটা গঠন তৈরি করে, কিন্তু এটা কিন্তু আসলে নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো। তো বায়োলজির ভাষায় মতোকে বলে হচ্ছে অয়েড। মনে রাখবা, বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি তুমি ওয়েড পাও তাহলে সেটা হবে মতো। তাহলে কাউকে দেখতে যদি আমার মতো মনে হয় তাহলে তার নাম কি বলো? রাফিওয়েড, রাফিওয়েড। তাহলে এটার নাম আমরা কি দিব বলো? নিউক্লিওয়েড। এটার নাম আমরা দিব নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। বা যেহেতু সেটা মিথ্যা নিউক্লিয়াস, এজন্য এটার নাম কিন্তু আমরা সিউডো নিউক্লিয়াসও বলতে পারি, সিউডো নিউক্লিয়াসও বলতে পারো। এরপরে এটা যেহেতু জিনকে ধারণ করে, এই জন্য এটার নাম আমরা জিনোফোর বা জিনোফোর এটাও বলতে পারি। তো অনেকগুলো নাম আছে, আমরা নিউক্লিওয়েড দিয়ে মনে রাখলেও চলবে। তাহলে আসো এখন আমরা এই নিউক্লিওয়েডের বৈশিষ্ট্যটা একটু শিখে ফেলি। তাহলে এই যে নিউক্লিওয়েড, দেখো এই নিউক্লিওয়েডটা কেমন দেখতে? গোলাকার দ্বিসূত্রী ডিএনএ অণু, গোলাকার দ্বিসূত্রী ডিএনএ অণু, এবং এটা কোষকেন্দ্রে খুব কুণ্ডলিতভাবে অবস্থান করে। এই সুতাগুলো খুব পেঁচিয়ে পেঁচিয়ে বা কুণ্ডলিতভাবে অবস্থান করে।
তবে এর এই নিউক্লিয়েডের মধ্যে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আমরা কিন্তু ক্রোমোজোমের সময় দেখেছিলাম যে দুই ধরনের প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন। তো হিস্টোনটা হচ্ছে নিম্ন আণবিক ক্ষমতা সম্পন্ন প্রোটিন, তো সেটা এদের মধ্যে থাকে না। তবে কেন্দ্রে কিন্তু আরএনএ থাকে। তাহলে আসলে এক্স্যাক্টলি এটার গঠনটা কেমন আমি যদি এঁকে দেখাই তোমাদেরকে। এই কেন্দ্রে মনে করো এটা আরএনএ, হ্যাঁ, কেন্দ্রে কি আছে বলো, আরএনএ আছে কেন্দ্রে। এই আরএনএ গুলোর পাশ দিয়ে, এই আরএনএ গুলোর পাশ দিয়ে মনে করো অনেকগুলো রাইবোজোম আছে। আরএনএ গুলোর পাশ দিয়ে এরকম অনেকগুলো মনে করো রাইবোজোম আছে। এবার এই রাইবোজোম গুলোকে কেন্দ্র করেই, এই রাইবোজোম গুলোকে ধরো কেন্দ্র করেই এই ডিএনএ সূত্রক গুলো এভাবে এভাবে করে পেঁচিয়ে থাকে। রাইবোজোম গুলোকে কেন্দ্র করেই ডিএনএ সূত্রক গুলো এভাবে এভাবে পেঁচিয়ে থাকে, মানে একটা ফুলের মতো দেখতে মনে হয় এরকম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইভাবে দ্বিসূত্রক ডিএনএ গুলো এখানে এভাবে পেঁচিয়ে থাকে, এরকম আর কি দেখতে অনেকটা। যাই হোক, এরপরে আসো যে এই আরএনএ অণুর চতুর্দিকে পলিঅ্যামিনস প্রোটিন থাকে। তাহলে এই যে যেগুলো আমরা দিয়েছি, যে রাইবোজোম বলছি বা কিছু, এগুলো আসলে পলিঅ্যামিনস প্রোটিনও বলা যায় এগুলোকে। পলিঅ্যামিনস প্রোটিন থাকে। ডিএনএ অণুর দৈর্ঘ্যটা হচ্ছে 1000 মাইক্রোমিটার। ডিএনএ অণুর দৈর্ঘ্যটা বা নিউক্লিওয়েডের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 1000 মাইক্রোমিটার। তাহলে এই হচ্ছে নিউক্লিওয়েড সম্পর্কে তথ্য। নিউক্লিওয়েড সম্পর্কে কয়টা তথ্য পড়লে তোমাদের চলবে। তাহলে আমরা কিন্তু 5টা পয়েন্ট পড়ে ফেলেছি। এরপরে 6 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার কিন্তু এই ক্রোমোজোম বহির্ভূত, এটা তো ক্রোমোজোম, ক্রোমোজোম বহির্ভূত তার ভেতরে কিন্তু ধর আমরা এটা মুছে দিই এখান থেকে, ক্রোমোজোম বহির্ভূত তার ভেতরে এরকম একটা বৃত্তাকার ডিএনএ থাকে। তো ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম বহির্ভূত এই যে বৃত্তাকার ডিএনএ এটাকে বলা হয় প্লাজমিড। ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। তোমরা 9-10 14 নম্বর অধ্যায়ে কিন্তু এই টপিকটা পড়েছিলা যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে কি বলা হয়, প্লাজমিড। তাহলে আসো আমরা এবার এই প্লাজমিড সম্পর্কে কিছু বিষয় জেনে রাখি। প্লাজমিড সম্পর্কে, তাহলে প্লাজমিড প্লাজমিড তাহলে প্লাজমিডের প্রথম কথা কি হলো বলো, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। প্রথম কথা হলো ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। তাহলে সংজ্ঞাও এটা দিতে পারবা, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে কি বলা হয়, প্লাজমিড বলা হয়। তো তোমরা 9-10 পড়েছিলা যে এই প্লাজমিডটা কিন্তু আমরা জিন প্রযুক্তিতে ব্যবহার করেছিলাম। কাজেই এই প্লাজমিডটাকে আমরা চাইলে কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে জীব প্রযুক্তির হাতিয়ার। তাহলে ব্যাকটেরিয়ার কোন অংশকে জীব প্রযুক্তির হাতিয়ার বলা হয়, তাহলে বলবা প্লাজমিডকে। তাহলে এটাকে কি বলা হয়, জীব প্রযুক্তির হাতিয়ার বলা হয়। জীব প্রযুক্তির হাতিয়ার, এই প্লাজমিডকে জীব প্রযুক্তির হাতিয়ারও বলে। 3 নাম্বার, এই প্লাজমিডটা আসলে কোন ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, মনে রাখবা এই প্লাজমিডটা হচ্ছে অ্যাসেরেশিয়া কোলাই বা ইকোলাই। এটা আবার অনেকে বড় হাতে চিন্তা করবে। অ্যাসেরেশিয়া কোলাই বা ইকোলাই এর মধ্যে এই প্লাজমিডটা কিন্তু পাওয়া যায়। তাহলে প্লাজমিড কোন ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এমন প্রশ্ন করলে তোমরা কিন্তু এটা বলতে পারবা যেটা হচ্ছে অ্যাসেরেশিয়া কোলাই বা ইকোলাইয়ের মধ্যে পাওয়া যায়। তো একটা ব্যাকটেরিয়ার মধ্যে বা ব্যাকটেরিয়া কোষে কতটি প্লাজমিড থাকতে পারে, মনে রাখবা 1 থেকে 1000টি প্লাজমিড থাকতে পারে। তাহলে একটি ব্যাকটেরিয়া কোষে 1 থেকে 1000টি থাকে। মানে এটা ভ্যারি করে, কারো দেহে 1টা, কারো দেহে 2টা, কারো দেহে 10টা, কারো দেহে 500টা, কারো দেহে 1000টা, এরকম আর কি। হ্যাঁ, তাহলে 1 থেকে 1000টি প্লাজমিড থাকতে পারে। আর প্লাজমিড হচ্ছে কি স্ববিভাজনক্ষম এবং এতে অল্প সংখ্যক জিন থাকে। তাহলে এটা আমি থাকতে পারে দিয়ে দিই, ভালো হবে, থাকতে পারে। লাস্ট টপিক যেটা প্লাজমিড সম্পর্কে মনে রাখবা
যে প্লাজমিড হচ্ছে স্ববিভাজনক্ষম, প্লাজমিড স্ববিভাজনক্ষম এবং অল্প সংখ্যক জিন সমৃদ্ধ, অল্প সংখ্যক জিন সমৃদ্ধ। তাহলে প্লাজমিডে অল্প সংখ্যক জিন থাকে। এই হয়ে গেল ব্যাকটেরিয়ার 6 নাম্বার পয়েন্ট, প্লাজমিড। ঠিক আছে, ওকে। এবার 7 নাম্বার পয়েন্টে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে ব্যাকটেরিয়ার মধ্যে তোমার এই কোষঝিল্লির মধ্যে যে থলির মতো বস্তু বা কোষঝিল্লির এই যে থাইলাকয়েডের মতো যে বস্তুগুলো আমরা দেখেছিলাম, ধরো, তো এই বস্তুগুলোর একটা নাম দিয়েছে। এটার নাম বলা হয়, যেহেতু মাঝখানে মাঝখানে আছে এই জন্য এটাকে বস্তু, বস্তুকে তোমরা জানো সোম, আর মাঝে মাঝে আছে বলে এটাকে মেসোসোম বলা হয়। তাহলে প্লাজমা মেমব্রেনের ভেতরে কোথাও কোথাও ভাঁজ হয়ে ঢুকে গেছে ক্রিস্টির মতো বলতে পারি আমরা, বা থাইলাকয়েডের মতো। এটার নামই হচ্ছে মেসোজোম বা মেসোসোম। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট এখন পড়ে নিব মেসোসোম সম্পর্কে। তাহলে দেখো, মেসোসোম সম্পর্কে এমন কিছু জানার দরকার নাই, তারপরেও আমরা পয়েন্টটা দিব, পরীক্ষার খাতায় লিখব, যেটা হচ্ছে কোষঝিল্লির মাঝে থলির ন্যায় বস্তু। আমরা বলেছিলাম কোষঝিল্লির কিছু জায়গা ভাঁজ হয়ে যায়, সেটার নাম কিন্তু আমরা কোষঝিল্লি পয়েন্টে দিই নাই, এখন দিয়ে দিলাম মেসোসোম। এই মেসোসোমে শ্বসনের কিছু এনজাইম থাকে বলে কেউ কেউ মনে করেছেন, তার মানে সেটা শ্বসনে এবং কোষ বিভাজনে সাহায্য করে। আর মনে রাখবা যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কিন্তু এই মেসোসোমটা বেশি থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে মেসোসোমটা কি থাকে, বেশি থাকে। তাহলে আমার ব্যাকটেরিয়ার 7টা পয়েন্ট শেষ, আর 2টা পয়েন্ট আছে ব্যাকটেরিয়ার বাকি, সেটা হলে ব্যাকটেরিয়া খুব সুন্দর শেষ হয়ে যাবে। তো সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি, যে সেখানকার একটা পয়েন্ট হচ্ছে যে ব্যাকটেরিয়ার এই যে ভেতর থেকে, কোষঝিল্লির এই ভেতর থেকে, এখান থেকে কিছু লম্বা লম্বা এরকম একটু ফাঁপা, অবশ্য ফাঁপা 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 এরকম কিছু লোমের মতো অঞ্চল বের হয়ে যায় এখান থেকে। হ্যাঁ, কোষঝিল্লির ভেতর থেকে একটু ফাঁপা দিচ্ছি, দেখো বুঝতে পারো কিনা তোমরা। এই তাহলে এদিকেও দেওয়া যায়, তাহলে আমরা অধিকার দিচ্ছি না, কারণ ওদিকে যেহেতু অনেকগুলো লেখা দিয়েছি, এই কারণে তোমরা পরীক্ষার খাতায় আঁকতে পারো, সমস্যা নাই। তাহলে এরকম বেশ কিছু লোমের মতো অংশ এরকম বের হয়ে যায়, এদিকে ফাঁপা ফাঁপা লোমের মতো অংশ বের হয়েছে। এই যে ফাঁপা ফাঁপা যে অংশগুলো বের হলো, এগুলোর নাম হচ্ছে তোমার ফ্লাজেলা। এগুলোর নাম কি বলো? এগুলোর নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা। এছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলার চাইতেও আরো বেশি কিছু একটা জিনিস দেখা যায়, যেটা হচ্ছে এরকম সূক্ষ্ম, হ্যাঁ, চিকন এরকম সূক্ষ্ম কতগুলো কাঁটার মতো গঠন দেখা যায়, যেটাকে বলা হয় পিলি। কি বলা হয় বলো? পিলি। তো মনে রাখবা, এই পিলিটা কিন্তু ফ্লাজেলার চাইতে বেশি থাকে, এই জন্য আমি চেষ্টা করছি একটু বেশি বেশি দেওয়ার। তাহলে এই হচ্ছে লাস্ট টপিক, যেটা সূক্ষ্ম একদম কাঁটার মতো, কয়েক জায়গায় আমার কাঁটার চাইতে মোটা হয়ে যাচ্ছে, যাই হোক, এগুলো হচ্ছে পিলি। তা আমার যেহেতু জায়গা কম, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পিলি। তাহলে লাস্ট যদি আমরা এখন এই 2টা টপিক সম্পর্কে দারুণ করে জানতে পারি, তাহলে আমাদের এই পড়াটা হয়ে যাবে। তাহলে লাস্ট যদি আমরা এই 2টা টপিক সম্পর্কে সুন্দর জানতে পারি, তাহলেই কিন্তু আমাদের পড়াটা হয়ে যাবে। আমি এখন একটা কাজ করি, তোমাদেরকে ফ্লাজেলা এবং পিলি এটা সম্পর্কে একটা সুন্দর পার্থক্যের মতো চার্ট করে দিই, তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা ব্যাকটেরিয়ার গঠনটা সবাই আজকের ক্লাসে বুঝতে পেরেছো। তাহলে লাস্ট টপিক হচ্ছে এখন আমাদের ফ্লাজেলা এবং পিলির মধ্যে আমি একটু পার্থক্যের মতো করে দিই, তাহলে একই সাথে তোমাদের বৈশিষ্ট্য হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। তাহলে দেখো, ফ্লাজেলা এবং পিলির মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে প্রথমে পার্থক্যের বিষয় উৎপত্তি। ফ্লাজেলা কোথা থেকে উৎপত্তি লাভ করলো এবং পিলি কোথা থেকে? ফ্লাজেলা হচ্ছে কোষপ্রাচীরের ভেতরের দিকে, পায়ের দিকে, পাদদেশ আর কি, যেটা ভেতরের অঞ্চল, সেখানে কতগুলো দানা আছে, সেই দানাগুলো থেকে ফ্লাজেলাটা উৎপত্তি লাভ করেছে, বা ফ্লাজেলাগুলো উৎপত্তি লাভ করেছে। আর পিলি হচ্ছে একদম সাইটোপ্লাজম, তার মানে কোষঝিল্লি ভেদ করে কিন্তু ওখান থেকে পিলির উৎপত্তি, তাহলে সাইটোপ্লাজম থেকে। নাম্বার 2 যদি যাই আকার, তাহলে তোমরা চিত্রে দেখেছো যে ফ্লাজেলা কিন্তু আকারে বড় এবং একটু মোটা হয়, স্থূল।
পিলিগুলো আকারে ছোট হয় এবং একটু চিকন হয়, সরু হয়। আয়তন, ফ্লাজেলার দৈর্ঘ্য 2.90 মাইক্রোমিটার এবং প্রস্থ হচ্ছে 0.01 থেকে 0.05, কিন্তু পিলির দৈর্ঘ্য দেখো 2.0 এবং পিলির প্রস্থ হচ্ছে 0.007 থেকে 0.008। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুই দিক দিয়েই কিন্তু ফ্লাজেলা চাইতে ছোট। সংখ্যা, ফ্লাজেলার সংখ্যা কিন্তু আবার কম থাকে, অনেক কম থাকে। পিলি অপেক্ষা ফ্লাজেলার সংখ্যা অনেক কম থাকে, পিলির সংখ্যা কিন্তু বেশি থাকে। প্রোটিন, ফ্লাজেলা যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম ফ্লাজেলিন, আর পিলি যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম হচ্ছে পিলিন। তার মানে লাইনটা লিখবা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত, আর ওইদিকে লিখবা পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এরপর ওজন দেখো, এর পারমাণবিক ওজন হচ্ছে 20,000 ডালটন, আর এর পারমাণবিক ওজন হচ্ছে 17,000 ডালটন। এরপরে দেখো উপস্থিতি, মানে কোথায় থাকে কোথায় থাকে না। গ্রাম পজিটিভ এবং নেগেটিভ উভয় ব্যাকটেরিয়াতেই কিন্তু ফ্লাজেলা থাকে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে সাধারণত পিলি থাকে না। ঠিক আছে, পজিটিভে থাকে কিন্তু নেগেটিভে থাকে না, এটা একটু মনে রাখবো। তাহলে কাজ কি? এর কাজটা হচ্ছে ফ্লাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া চলাচল করে, আর পিলির সাহায্যে ব্যাকটেরিয়া অপর একটা ব্যাকটেরিয়ার সাথে সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে তার যে যৌনজননটা হয় সেটা কিন্তু সে পিলিকে ব্যবহার করে থাকে। তো এই জায়গায় লাস্ট একটা তথ্য দিয়ে আজকের লেকচারটা এতটুকুর মধ্যে আমরা শেষ করছি, এবং ধরে রাখতে পারো একটা বেস্ট লেকচার পেয়েছো তোমরা। সেটা হচ্ছে যে এই যে ফ্লাজেলার কিন্তু 3টা অংশ। ফ্লাজেলার কয়টা অংশ স্যার? 3টা অংশ। এটা ধরো তার একটা অংশ, যেটাকে আমরা বেজাল বডি বলতে পারি। কি বলতে পারি বলো এটাকে? এটাকে আমরা বলছি বেসাল বডি, বেজ বললেও হচ্ছে, বেজাল বডি। তো এই বেজাল বডির উপরে তোমার এরকম করে ধরো হুক থাকে। বেজাল বডির উপরে কি থাকছে বলো? হুক। আর এই বেজাল বডির ভেতর থেকে হুকের মধ্যে দিয়ে তোমার এই ধরো চিকন সুতাটা চলে যাচ্ছে। এই চিকন সুতাটার নামই হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্টের সুতা তোমরা জানো, ফিলামেন্ট। তাহলে এখান থেকে এটাও প্রশ্ন আসতে পারে যে ফ্লাজেলার কয়টি অংশ? 3টি অংশ, বেজাল বডি, হুক এবং ফিলামেন্ট। বেজাল বডি, হুক এবং ফিলামেন্ট। আশা করি লেকচারটা তোমাদের পছন্দ হয়েছে। আমি লিখে লিখে পড়ালাম, যে কারণে আমার অনেক সময় গেছে, কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে সময় কম যাবে এবং তোমরাও নোট করে ফেলতে পারবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।